আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে এলাম একটা সাইফাই ড্রামা সিনেমা। তো সাইফাই লাভাররা তো মনে হয় আমাকে ভুলেই গেছেন। তো যাই হোক, আজকের গল্পটা হচ্ছে একটা চাইনিজ সাইফাই গল্প, যার নাম হচ্ছে দ্য লাস্ট সানরাইজ, অর্থাৎ সর্বশেষ সূর্যোদয়। তো বুঝতে পারছেন, নামটাই একটু ইউনিক। তবে গল্পটা দেখা যাক আপনাদের কেমন লাগে। তো গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো গল্পের শুরুতেই ব্যাকগ্রাউন্ড থেকে একটা মেয়ে আমাদেরকে বলে যে বর্তমান পৃথিবীর অবস্থাটা আসলে কেমন। তো সেই মেয়েটি বলতে থাকে যে মানব জীবনে অক্সিজেন, পানি এবং সানরাইজ অর্থাৎ সূর্য উদয়, এই তিনটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই মেয়েটি যে পৃথিবীতে বসবাস করে সেখানে সূর্যের কোনো অস্তিত্বই নেই। আর সূর্য হারিয়ে যাবার ঠিক কতদিন হয়ে গেছে সেটিও তারা জানে না, কারণ সূর্য ছাড়া সময়ের আন্দাজ করা খুবই কঠিন। তো একটা সময় ছিল যখন মানুষ ন্যাচারাল রিসোর্স অর্থাৎ প্রাকৃতিক সম্পদগুলো থেকে শক্তি আরোহণ করে নিজের জীবনযাপন করত। কিন্তু পৃথিবীতে এমন চলাচলের ফলে সেই প্রাকৃতিক সম্পদগুলো শেষ হয়ে যায়, আর তারপরে মানুষ সূর্য থেকে শক্তি আরোহণ করতে থাকে, অর্থাৎ সৌর শক্তি আরোহণ করে নিজেদের সকল প্রকারের প্রয়োজন পূরণ করতে থাকে। কিন্তু এভাবে চলতে চলতে একদিন সূর্যটাও ধ্বংস হয়ে যায়, আর মানুষ এখন সম্পূর্ণ অন্ধকারে বসবাস করে। কিন্তু এখনো অনেক মানুষ এটা বিশ্বাস করে যে একদিন অবশ্যই তারা একটা নতুন সূর্য উদয় দেখতে পারবে। তো এরপরেই মূলত মেইন গল্পটার শুরু, অর্থাৎ কিভাবে পৃথিবীর এমন অবস্থা হলো সেটা দেখানো হয় আমাদেরকে। তো গল্পের শুরুতেই আমরা ইয়েং নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা ঘুমাচ্ছিল। আর ইয়েং এর একটা হাইটেক রোবট ছিল যার নাম ছিল এলসা। আর সেই রোবটটি ইয়েং এর ঘুম ভাঙায়। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইয়েং একটা বিশাল মাল্টি মিলিয়নিয়ার কোম্পানি থেকে স্যাটেলাইট ডেটা নিয়ে সেগুলোকে অ্যানালাইজ করতে থাকে। তো এই কোম্পানির নাম ছিল হিলিওস। তো হিলিওস এমন একটা কোম্পানি ছিল যারা সোলার এনার্জি সংরক্ষণ করে সেগুলো পুরো দেশব্যাপী সাপ্লাই করত। আর হিলিওস ছিল চায়নার ভেতরে সবচেয়ে বড় কোম্পানি, যারা চায়নার 4টি ডিস্ট্রিক্টের মধ্যে 3টি ডিস্ট্রিক্টেই সৌরশক্তির সাপ্লাই দেয়। এই হিলিওস কোম্পানির সিইও এর নাম ছিল হুয়াং। তো ইয়েং বারবারের মতোই হিলিওস স্যাটেলাইট থেকে ডেটা কালেকশন করে সেগুলো অ্যানালাইজ করতে থাকে আর নিজের ওয়েবসাইটে আপলোড করতে থাকে। এটাই ছিল মূলত তার কাজ। কিন্তু এই সব ডাটা অনুসরণ করতে করতেই ইয়েং খেয়াল করে যে পৃথিবীর কাছে অর্থাৎ সূর্যের সবচেয়ে কাছের একটা তারা হঠাৎই যেন গায়েব হয়ে গেছে। এই বিষয়টা দেখে ইয়েং ভয়ানক রকমের টেনশনে পড়ে যায়। তার মনে হতে থাকে যে সূর্যের পাশের তারা গায়েব হয়ে যাবার ফলে সূর্যের উপর কোনো ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু এখন ইয়েং এর সেই হাইটেক রোবট অর্থাৎ এলসা ইয়েংকে মনে করিয়ে দেয় যে না, এমনটা কখনোই হবে না, কারণ ল অফ কনভার্সন অফ এনার্জির অনুসারে সূর্যের আশেপাশের তারা গায়েব হয়ে যাবার সাথে সূর্যের উপর ক্ষতিকারক প্রভাব পড়ার কোনো সংযোগ নেই। তো যাই হোক, এখন সেদিনের মতো কাজ শেষ করে ইয়ং বাহিরে চলে যায়। আর এখন আমরা বাহিরে প্রত্যেকটা অলিগলি, দোকান, শোরুম সবখানেই হেলিওস কোম্পানির সোলার প্যানেলগুলো বিক্রি হতে দেখতে পাই। আর ব্যাকগ্রাউন্ডে হেলিওস কোম্পানির একটা বিজ্ঞাপন চলছিল, যেখানে তারা বলছিল যে ডিস্ট্রিক্ট 4-এ হেলিওস কোম্পানির সোলার প্যানেল ইনস্টল করা সম্পূর্ণভাবে ফ্রি, কারণ ডিস্ট্রিক্ট 4ই ছিল চায়নার একমাত্র অংশ যেখানে হেলিওস কোম্পানি এখনো পৌঁছাতে পারেনি। তো যাই হোক, এখন ইয়েং পরদিন সকালে স্যাটেলাইট ডেটাগুলো যখন অ্যানালাইজ করছিল তখন সে বুঝতে পারে যে সূর্যের আলোর তীব্রতা 15% কমে গেছে, আর এটা অনাবরত কমেই যাচ্ছিল। আর এখন ইয়েং ব্যাপারটা নিয়ে আরও একটু রিসার্চ করলে ইয়েং এর হাইটেক কম্পিউটার এলসা ইয়েং এর চিন্তা সত্যি হবার একটা সম্ভাবনার ব্যাপারে জানায়, অর্থাৎ আসলেই সূর্যের আশেপাশের তারাগুলো গায়েব হয়ে যাবার সাথে সূর্যের উপর ক্ষতিকারক প্রভাব পড়ার একটা আশঙ্কা থাকে। আর এই ব্যাপারটা শিওর হবার পরে ইয়েং হিলিওস কোম্পানির সিইও ওয়াংকে কল করে আর তাকে কিছুটা সন্দেহ ভরে জিজ্ঞাসা করে যে তুমি এইসব কিছু জানতে, তাই না, যে সূর্যের আশেপাশের তারাগুলো গায়েব হয়ে যাবার সাথে সূর্যের গায়েব হয়ে যাবার একটা সম্ভাবনা আছে। হুয়াং তার এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বরং উল্টে তাকে
আরেকটা প্রশ্ন করে যে সূর্যের গায়েব হয়ে যাওয়ায় যদি আমাদের সর্বস্ব ধ্বংস হয়ে যায় তাহলে আমরা কি করব? ইয়েং বলে আমরা বেঁচে থাকার কোনো না কোনো একটা রাস্তা অবশ্যই খুঁজে বের করব। হুয়াং কিছুটা হেসে হেসে বলে যে আচ্ছা, সূর্য ধ্বংস হবার পরেও যদি তুমি বেঁচে থাকো তাহলে আমার দেয়া একটা ঠিকানায় আমার সাথে এসে দেখা করো। কিন্তু এখানে ইয়েং এর মনে হয় যে সারভাইভ করার জন্য একটাই সবচেয়ে বড় সমস্যা, তা হলো সূর্যের গায়েব হয়ে যাবার সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা মহাশূন্যের মতো হিমশীতল ঠান্ডা হয়ে যেতে থাকবে। আর এত ভয়ানক ঠান্ডায় কোনো মানুষ তো দূর, কোনো গাছপালা জীবজন্তু কিছুই বেঁচে থাকতে পারবে না। তো এখনই ইয়েং সূর্যকে খুব ভালোভাবে দেখার জন্য দৌড়ে তার পাশের একটা অ্যাপার্টমেন্টে চলে আসে। সে পাশের অ্যাপার্টমেন্টের বেলকুনিতে এসে দেখে যে সূর্যের আলো অদ্ভুত রকমভাবে ফ্লিকারিং করছে, অর্থাৎ আলো জ্বলছে নিভছে এমন। আর এই সব কিছু দেখে ইয়েং যে অ্যাপার্টমেন্টে এসেছে সেই অ্যাপার্টমেন্টের মালিক চেন অনেক কনফিউজড হয়ে যায়। সে ভয় পেয়ে বলে, ইয়ং তুমি এখান থেকে চলে যাও। এদিকে সূর্যের আলোর এমন অদ্ভুত ফ্লিকারিং দেখার জন্য পুরো পৃথিবীর লোকজন যেন রাস্তায় নেমে এসেছিল। ভীত সন্ত্রস্ত পুরো মানব জাতি এই মহাজাগতিক দৃশ্য হা করে দেখছিল। আর পৃথিবীব্যাপী সকল টিভি চ্যানেল, ইন্টারনেট নিউজ সবখানে এই খবর চলছিল যে সূর্যের আলোর ফ্লিকারিং চলছে। আর এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল বিস্ফোরণ হয়ে সূর্য একদম গায়েব হয়ে যায়। চারিদিকে মুহূর্তে একদম বিদঘুটে কালো অন্ধকারে ছেয়ে যায়, কিচ্ছু দেখা যাচ্ছিল না। ইয়েং জলদি তার হাইটেক কম্পিউটার এলসার কাছে ফিরে আসে। সে ইয়ং ভেবেছিল যে সূর্য গায়েব হয়ে যাবার সাথে সাথেই পৃথিবীর তাপমাত্রা কমে যাবে, কিন্তু এমনটা কিছুই হচ্ছিল না। তাই ইয়েং এলসাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে আর তাপমাত্রার কি অবস্থা। এলসা ইয়েংকে জানায় যে তাপমাত্রা আগামী এক সপ্তাহের মধ্যে 17 ডিগ্রি অবধি নেমে যাবে, আর আগামী এক বছরে 73 ডিগ্রি অবধি পৃথিবীর তাপমাত্রা নেমে যাবে। আর পৃথিবীর এমন বরফ শীতল তাপমাত্রায় মারা যাবে সকল প্রাণী আর গাছপালা। আর এর ফলে বিশাল খাদ্য আর অক্সিজেন সংকটে সকল প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর ধীরে ধীরে পৃথিবী হয়ে যাবে শুধুমাত্র একটা জড় বস্তু আর একটা বরফের গোলকের মতো। আর এখনই ইয়েং জলদি তার প্রতিবেশী চেনকে এই শহর ছেড়ে একটা নিরাপদ কোনো জায়গায় চলে যেতে বলে। আর সে নিজেও বেরিয়ে পড়ে ঘর থেকে। শহরের লোকজন সবাই খুবই কনফিউজড আর ভীত সন্ত্রস্ত ছিল। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। চারিদিকে এনার্জি চার্জ কমে যাবার কারণে লাইটগুলো ধীরে ধীরে কমে যাচ্ছিল। আর মাত্র 24 ঘন্টার ভেতরে এই সৌরশক্তি শেষ হয়ে গিয়ে সকল লাইটস বন্ধ হয়ে যাবে। শহরের লোকজন সবাই যে যার মতো খাবার স্টক করতে শুরু করে দিয়েছিল। ইয়েং সেখান থেকে শুধুমাত্র এক বোতল পানি আর শহরের একটা ম্যাপ খুঁজে নেয়, কারণ সে ওই ম্যাপের সাহায্যেই হিলিওস কোম্পানির সিইও হুয়াং এর কাছে চলে যাবে। আর ইয়েং এই সব কিছু নিয়ে বাড়ির দিকে আসতে থাকে, কিন্তু পথিমধ্যে তার উপরে একটা ডাকাত হামলা করে দেয়। আর সেখানে ইয়েংকে মেরে সেই ডাকাতটি অজ্ঞান করে ফেলে। আর ডাকাতটি ইয়েং এর থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখন ইয়েং এর জ্ঞান ফিরলে ইয়েং এর সাথে থাকা রোবট এলসা তাকে জানায় যে সে গত 12 ঘন্টা 18 মিনিট যাবত অজ্ঞান হয়ে পড়েছিল এখানে। আর এখন ইয়েং কিছুটা সুস্থ হলে ধীরে ধীরে তার বাড়ির দিকে যেতে থাকে। আর সে তার বাড়িতে এসে তার কাপড় চোপড় আর কিছু ইনস্ট্যান্ট নুডলস সাথে করে নিয়ে বেরিয়ে পড়তে যায়। আর তখনই ইয়েং এর কাছে তার প্রতিবেশী চেন চলে আসে। চেন তার বাবা মায়ের কাছে যাবার জন্য ইয়েনের সাহায্য চায়। ইয়েন বলে যে না, আমার কাজ আছে, আমি ওইদিকে যেতে পারবো না। কিন্তু এখন চেন তাকে তার গাড়ির কথা বললে ইয়েন রাজি হয়ে যায়, কারণ ইয়েনের কাছে তখন গাড়ি ছিল না। আর এখন তারা দুজন একসাথে ট্রাভেল করার সিদ্ধান্ত নেয়। যাবার সময় ইয়েন চেনকে বলে যে আমি প্রথমে মিস্টার হুয়াং এর সাথে দেখা করব, আর তারপর তোমাকে তোমার বাবা মায়ের কাছে অবশ্যই পৌঁছে দেব, তোমাকে কথা দিলাম। আর এখন তারা দুজনে বেরিয়ে পড়ে এই অন্ধকারাচ্ছন্ন শহরে। আর যাবার পথে তারা একটা বিশাল লম্বা ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে যায়। আর তখনই চেন বাথরুমে যাবার জন্য গাড়ি থেকে নেমে যায়। আর এই সুযোগে ইয়েন চেনের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখনই ইয়েনের সাথে থাকা তার রোবট তাকে বলে যে তোমার বন্ধু এখনো ফিরে আসেনি, তুমি কোথায় যাচ্ছ? ইয়েন বলে যে ও আমার কোনো বন্ধু নয়। বলে সে গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সামনে অনেক ভিড় থাকার কারণে ইয়েন তার গাড়ি নিয়ে এগিয়ে যেতে পারে না। আর তখনই সেখানে আবার চেন চলে আসে। চেন তাকে জিজ্ঞাসা করে গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখান থেকে তুমি এত দূরে গাড়ি কেন নিয়ে এসেছো? এখন
ইয়েন তাকে মিথ্যে বলে যে আমি আসলে গাড়িটাকে টার্ন করানোর চেষ্টা করছিলাম তাই। আর এখন চেন ইয়েং এর কথা বিশ্বাস করে গাড়িতে চড়ে বসে আর তারা দুজন আবারও যাত্রা শুরু করে দেয় হুয়াং এর বাড়ির দিকে। আর এখন দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে তারা দুজনে পৌঁছে যায় হুয়াং এর বাড়িতে। তারা দুজন সেখানে গিয়ে সেখানে আটকে পড়া বাকি লোকজনের সাথে পরিচিত হয়। তারা সেখানে ড্রিঙ্কস করে, গল্প সল্প করে, কিন্তু ইয়েং বরাবরের মতোই মন খারাপ করে এক কোনায় গিয়ে বসে থাকে। আর তখনই ইয়েং খেয়াল করে যে তার সেই হাইটেক রোবট এলসার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে আর এখন এলসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এটি দেখে ইয়েং প্রচণ্ড রকমের কষ্ট পায়, কারণ এলসাই ছিল তার একমাত্র বন্ধু, তার একমাত্র কথা বলার সাথী। এই ব্যাপারটা আবার দূর থেকে চেন বেশ ভালোভাবে খেয়াল করে। চেন ইয়েং এর কাছে এসে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে, কিন্তু ইয়েং এর মন যেন তাতে কোনোভাবেই ভরছিল না। তো যাই হোক, এখন ইয়েং ঘুমিয়ে যায় আর সে যখন ঘুম থেকে ওঠে তখন সে তার সামনে হুয়াংকে দেখতে পায়। হুয়াংকে বেশ রিল্যাক্স দেখা যাচ্ছিল আর ইয়েং জানতো যে হুয়াং খুবই ধনী ব্যক্তি, তার কাছে হয়তো এই খারাপ পরিস্থিতি থেকে বাঁচার নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে। কিন্তু হুয়াং তাকে বলে যে না, এই পরিস্থিতি থেকে বাঁচার কোনো উপায় নেই, এই পরিস্থিতি এখন আর কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়, তাই আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার বাড়িতেই বসে থাকবো। কিন্তু ইয়েং ভাবছিল যে সূর্য হঠাৎ এভাবে গায়েব হয়ে যাবার কথা নয়, সূর্য গায়েব হয়ে যাবার পেছনে কোনো একটা বড় সড়ো কারণ আছে আর সেইটা হয়তো হুয়াং তার কাছ থেকে লুকাচ্ছে। তাই সে বারবার তাকে জিজ্ঞাসা করতে থাকে। তাই বাধ্য হয়ে হুয়াং তাকে বলে যে হ্যাঁ, এর পেছনে একটা কারণ রয়েছে। হুয়াং বলে আসলে মহাকাশে এমন একটা সিভিলাইজেশন আছে যারা বিভিন্ন গ্রহ আর সেই গ্রহের নক্ষত্র থেকে নিজেদের জন্য শক্তি সংগ্রহ করে, আর তাই তারা জীবন সমৃদ্ধ বিভিন্ন গ্রহ একে একে ধ্বংস করে দেয় আর সেই গ্রহগুলো নক্ষত্র দিয়ে নিজেদের সব প্রয়োজন পূরণ করে। আর তারাই আমাদের সূর্যের কাছে একটা ওয়ার্ম হোল তৈরি করেছিল, যার ফলে সূর্য সেই ওয়ার্ম হোলের মাধ্যমে অন্য কোথাও চলে যায় আর আমাদের পৃথিবী তার গ্র্যাভিটেশনাল বন্ডিং হারিয়ে মহাকাশে এলোপাথারিভাবে ঘুরতে থাকে। আর এই সিভিলাইজেশন এটাই চায়, তারা আমাদের নক্ষত্রটাকে নিয়ে গেছে আর আমাদের গ্রহটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আর এই পুরো ঘটনা হুয়াং সূর্য গায়েব হবার মাত্র 1.5 মিনিট আগে জানতে পেরেছিল। তো যাই হোক, এখন হুয়াং ইয়েংকে ডিস্ট্রিক্ট 4-এ যাবার জন্য একটা ঠিকানার কোঅর্ডিনেট দিয়ে বলে যে তুমি যদি সত্যি বাঁচতে চাও তাহলে এই ঠিকানায় চলে যাও। আর এখন হুয়াং এর কথা মতো ইয়াং আর চেন একসাথে শুরু করে দেয় তাদের যাত্রা সেই ডিস্ট্রিক্ট 4-এ যাবার জন্য। আর যাত্রা শুরুর সময় ইয়েং আর চেন খেয়াল করে যে বাহিরের তাপমাত্রা ভয়ানক রকম ভাবে কমতে শুরু করে দিয়েছে, ইতিমধ্যে তাপমাত্রা মাইনাসের ঘরে পৌঁছে গেছে আর ইয়েং এর সাথে থাকা সেই পানির বোতলের পানিগুলো সব জমাট বরফে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, এই সব কিছুর পরেও তারা দুজন যাত্রা শুরু করে দেয়। আর এই যাত্রাপথে চেন দেখতে পায় যে একটা বিশাল স্পেস শাটল মহাকাশের দিকে উড়ে যাচ্ছে। ইয়েং তাকে বলে যে হতে পারে এই স্যাটেলাইটে সকল ধনী মানুষেরা আছে আর তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য অন্য কোনো গ্রহে পাড়ি দিচ্ছে। তো যাই হোক, এভাবেই ধীরে ধীরে একটা বিশাল লম্বা সফর পেরিয়ে ইয়েং চেনকে নিয়ে পৌঁছে যায় তার বাবা মায়ের কাছে। আর সে তার কথা মতো হুয়াং এর সাথে দেখা করার পরে চেনকে তার বাবা মায়ের কাছে পৌঁছে দিয়ে এখন যাত্রা শুরু করে হুয়াং এর দিয়া ডিস্ট্রিক্ট 4-এর সেই ঠিকানায়। কিন্তু আবার যাত্রাপথে গাড়ির ভেতরে ইয়াং খেয়াল করে যে চেন তার একটা কার্ড গাড়িতেই ফেলে গেছে। তাই আবার ইয়েং তার গাড়ি ঘুরিয়ে নিয়ে চেনের বাড়ির দিকে যেতে থাকে তাকে সেই কার্ডটি ফেরত দেওয়ার জন্য। কিন্তু সে এবার চেনের বাড়িতে গিয়ে দেখে যে চেন একা একা মন খারাপ করে বসে আছে। আসলে চেনের এই বাড়িতে তার বাবা মা কেউই ছিল না। সূর্য ধ্বংস হয়ে যাবার পরে এই শহরের সব লোকজন কোনো নিরাপদ একটা জায়গায় পালিয়ে গেছে, কিন্তু চেনের বাবা মা সেখান থেকে পালাতে পারেনি, তারা দুজনেই সেখানে মরে পড়েছিল। সেই বাড়িতে ছোট ছোট মাছ রাখার একটা অ্যাকুরিয়াম ছিল যেটা কিনা এখন জমে বরফ হয়ে যাচ্ছিল। তো এখন ইয়েং খেয়াল করে যে চেনের বাবার হাতে একটা চিঠি লেখা আছে। ইয়েং সেই চিঠিটা নিয়ে পড়তে থাকে, যেখানে চেনের বাবা লিখেছিল যে এই অন্ধকার শহরে নিজের খেয়াল রেখো মা। আসলে চেনের বাবা মা যখন এই চিঠিটি লিখছিল তখনই তাদের উপরে একদল ডাকাত হামলা করে আর তারা তাদের বাড়িতে লুটতরাজ চালিয়ে চেনের বাবা মাকে সেখানেই
মেরে ফেলে। চেনের এমন মন খারাপ দেখে ইয়েং চেনকে বলে যে জানো আমার নিজেরও বাবা মা নেই, আমি নিজেও জানি না যে আমার বাবা মাকে, আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি আর আজ অবধি আমি আমার বাবা মাকে দেখিনি। চেন এই সব কিছু শুনে খুবই কষ্ট পায়, সে একদম ভেঙে পড়ে। সে ইয়েনের কাছে গিয়ে তার জন্য কান্না করতে থাকে। ইয়েন চেনকে বলে তুমি কি আমার সাথে ডিস্ট্রিক্ট 4-এ যেতে চাও, আমরা একসাথে থাকতে চাই। এই দুনিয়াতে একা পড়ে যাওয়া চেন ইয়েনের কথায় রাজি হয়ে যায় আর তারা দুজন আবার একসাথে যাত্রা শুরু করে দেয় ডিস্ট্রিক্ট 4-এর উদ্দেশ্যে। বেশ অনেকক্ষণ যাত্রা করার পর তারা দুজন ম্যাপ অনুযায়ী ডিস্ট্রিক্ট 4-এর কাছে পৌঁছে গেছে, কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না। তারা বারবার ম্যাপ দেখছিল কিন্তু ম্যাপ যেন তাদেরকে একটা ভুল জায়গায় এনে পৌঁছে দিয়েছে। আর এতক্ষণে তাদের গাড়ির ব্যাটারিও ডাউন হয়ে গেছিল আর তাই তারা খুব বেশি দূর যেতেও পারবে না। এখন তারা দুজন আবার বেরিয়ে পড়ে সামান্য একটু বিদ্যুতের খোঁজে, যার ফলে তারা তাদের গাড়ির ব্যাটারিটিকে একটু চার্জ করে নিতে পারবে। আর খুঁজতে খুঁজতে তারা একটা পুরনো বাড়িতে দুজন বৃদ্ধ কাপলকে দেখতে পায়, যারা কিনা দাবি করতে থাকে যে তাদের কাছে বিদ্যুৎ আছে আর তারা সেই বিদ্যুৎ বিক্রি করবে। আর তাদের দাবি অনুসারে তারা সেই বিদ্যুৎগুলো কয়লা থেকে উৎপন্ন করে। সেই বৃদ্ধ দম্পতি তাদের দুজনের বেশ খাতিরদারি করে। আর এখন বৃদ্ধ দাদি চেনকে বলে যে আমাদের গোসলখানায় গরম পানি আছে, তুমি কি সেগুলো স্পর্শ করতে চাও? চেন দাদির কথায় খুবই খুশি হয়ে যায়। সে তাদের বাথরুমে গিয়ে গরম পানিতে হাত চুবিয়ে বসে থাকে, কিন্তু এদিকে ততক্ষণে বাহিরে থেকে বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছিল সেই দাদি। আর এখন সেই দুই বৃদ্ধ মিলে ইয়েং এর পায়ে আঘাত করে তার থেকে গাড়ির চাবি চুরি করে নেয়। তাকে দুঃখিত বলে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। চেন তাদের গাড়ির পিছু পিছু অনেকক্ষণ দৌড়ালেও সে কোনোভাবেই তাদেরকে আটকাতে পারে না। এদিকে আঘাতের ফলে ইয়েং এর পায়ে ক্ষত হয়ে গেছে। পায়ে ক্ষত হবার কারণে ইয়েং ঠিক মতো হাঁটতেও পারছিল না। তাই সে চেনকে বলে যে তুমি একাই ডিস্ট্রিক্ট 4-এর দিকে চলে যাও, আমি তোমাকে রাস্তা এখনই বলে দিচ্ছি। কিন্তু চেন কোনোভাবে ইয়েংকে এভাবে একা ফেলে রেখে যেতে রাজি হয় না। আর সে অনেক অনুনয় বিনয় করে ইয়েংকে তার সাথে যাবার জন্য রাজি করিয়ে নেয়। আর এখন তারা দুজন সেই অন্ধকারাচ্ছন্ন রাতে হেঁটে হেঁটেই রওনা দেয় ডিস্ট্রিক্ট 4-এর দিকে। আধো আধো করে এক পা দুপা করে তারা দুজন এগিয়ে যেতে থাকে ডিস্ট্রিক্ট 4-এর দিকে। রাস্তার মধ্যে তারা দুজন তাদের সাথে থাকা সেই ইনস্ট্যান্ট নুডলসগুলো কিছুটা খেয়ে নেয়। আর এখন তারা আবার এই সুন্দর রাতের বেলা দুজন ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে ডিস্ট্রিক্ট 4-এর দিকে। অদ্ভুত ব্যাপার হলো সূর্য ছাড়াও রাত যেন প্রচন্ড সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, এভাবে হাঁটতে হাঁটতে তারা দুজন ডিস্ট্রিক্ট 4-এর শহরের কাছে পৌঁছেও যায়। কিন্তু তারা সেই শহরে পৌঁছে সেখানে তাদের গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু তারা সেই গাড়িটি নিয়ে সেখান থেকে পালানোর আগেই সেখানে কয়েকজন শ্রমিক নেতা চলে আসে। ইয়েন বুঝে যায় যে এই নেতারা এখান থেকে মানুষজনকে ধরে নিয়ে যেতে এসেছে, তাই সে চেনকে বাঁচানোর জন্য নিজে এসে শ্রমিক নেতাদের হাতে ধরা দিয়ে দেয়। আর সেই শ্রমিক দলের নেতারা ইয়েনকে ধরে নিয়ে গিয়ে কয়লা খনির কাজে লাগিয়ে দেয়। কিন্তু ইয়েনকে এভাবে বিপদে ফেলে সেখান থেকে একা একা পালানোর কোনো ইচ্ছাই ছিল না চেনের। সে যেভাবেই হোক ইয়েনকে বাঁচাতে চায়, তাই সে গাড়ির ভেতরে থাকা একটা পেপার স্প্রে নিয়ে চলে যায় সেই খনির ভেতরে ইয়েনকে বাঁচাতে। আর সব অস্ত্রধারী গুন্ডাদের সাথে মারামারি করে হোক বা পালিয়ে তারা দুজন সেখান থেকে কোনো রকমে বেরিয়ে আসে। আর এখন তারা তাদের গাড়ি নিয়ে খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু এখন তারা দুজন পালাতে পালাতে একটা সাইনবোর্ডের সামনে এসে দাঁড়ায়, যেখানে লেখা ছিল ডিস্ট্রিক্ট 4, অর্থাৎ এখান থেকেই ডিস্ট্রিক্ট 4-এর মেইন এলাকার শুরু। আর এখানে এসে ইয়েন বুঝতে পারে যে এই এলাকায় জিওথার্মাল এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে, যার ফলে মানুষ সূর্য ছাড়াও এখানে অনেক দিন বেঁচে থাকতে পারবে। তারা দুজনেই অনেক খুশি হয়ে যায় আর তারা খুব দ্রুত তাদের গাড়ি চালিয়ে ডিস্ট্রিক্ট 4-এর নিরাপদ জায়গার দিকে যাবার চেষ্টা করতে থাকে। কিন্তু পথিমধ্যেই তারা দেখতে পায় যে তাদের গাড়ির কাঁচগুলো সব জমে যেতে শুরু করেছে, এমনকি রাস্তার পিচগুলো সব বরফে জমে যাচ্ছিল। আর এই অবস্থার কারণে তাদের গাড়িও চলতে চলতে বন্ধ হয়ে যায়। বাহিরে প্রচন্ড নিম্ন তাপমাত্রার কারণে তারা এখন আর বাহিরে যেতেই পারছিল না। আর এতক্ষণে ঠান্ডা যেন গাড়ির ভেতরেও হামলা করে দিয়েছিল। আর অতিরিক্ত ঠান্ডার কারণে তাদের গাড়ি থেকে একটা অটোমেটিক ভয়েস বলতে থাকে যে গাড়ির ভেতরে থাকা দুজন তাদের শেষ সময় অনুভব করতে চলেছেন। আর এই সব কিছু শুনে এখন চেন ইয়েং এর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু এবার ইয়েং আর কোনো কথা বলে না। সে যেন নিস্তব্ধ শান্ত হয়ে গেছে। পরিস্থিতি এতটা খারাপ দেখে প্রচন্ড ভয় আর কষ্টে
চেন ইয়েংয়ের কাঁধে মাথা দিয়ে কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে জমে যেতে থাকে তারা দুইজন। আর তখনই তাদের গাড়ির পাশে আরও একটা বড় গাড়ি এসে থামে। আর সেখান থেকে একটা দম্পতি নেমে এসে তাদের দুজনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যায় ডিস্ট্রিক্ট 4-এর নিরাপদ একটা জায়গায়। আর সিনেমার শেষ পর্যায়ে ব্যাকগ্রাউন্ড ভয়েসের মাধ্যমে আমাদেরকে জানানো হয় যে পৃথিবী খুবই দ্রুত গতিতে একটা নতুন সোলার সিস্টেমের দিকে যাচ্ছে, যে সোলার সিস্টেমে 3টে সূর্য আছে, আর যেখানে যাবার ফলে পৃথিবী আবার তার জীবন ফিরে পাবে। আর এরই সাথে সাথেই আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো যথেষ্ট অযৌক্তিক আর মন গড়া কাহিনীর একটা গল্প ছিল এটা, সাথে মোটামুটি দুর্বল ভিজুয়াল ইফেক্টস। তবে সব কিছু মিলায়া কাহিনী ঠিক তেমন একটা জমেনি। তবে হয় না ওই যে এক ধরনের রূপকথার গল্প টাইপের সিনেমা, তো ওই রকম কিছু একটা ধরে নিয়ে দেখলে মোটামুটি আপনাদের সবারই ভালো লাগবে আশা করি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।